যে এই যে হেড নেক ক্যান্সার এইটার বার্ডেনটা আমাদের দেশে কত? ওভারঅল যদি দেখা যায় মানে মেল আর ফিমেল মেলালে পরে ইটস দ্য সেকেন্ড মোস্ট প্রিভ্যালেন্ট ক্যান্সার। তার মেজর কারণ হচ্ছে টোব্যাকো এবং টোব্যাকো অ্যাসোসিয়েটেড যে প্রোডাক্টগুলো। আমি যখন খুব বেশি পান খাচ্ছি আমার মুখের মধ্যে বা খুব বেশি টোব্যাকো নিচ্ছি আমার মুখের মধ্যে কি এমন হচ্ছে যার জন্য সেটা ক্যান্সার হয়ে যাচ্ছে। সেরকম টোব্যাকো এবং টোব্যাকো রিলেটেড যে প্রোডাক্টগুলো তাতে 18খানা এরকম গ্রুপ 1 কার্সিনোজেন পাওয়া যায়। আই এম স্মোকিং হোয়াইল আই এম ড্রিঙ্কিং। মুখের মধ্যে বা গলার মধ্যে যে লাইনিংটা থাকে সেই লাইনিং গুলো দিয়ে খুব সহজেই ভেদ করে যায়, সেখান থেকেই ধীরে ধীরে এই ক্যান্সারের উৎপত্তিটা হয়। বা আস্তে আস্তে এই যে ঝাল খেতে পারছি না, ঝাল খেতে গেলেই মুখের মধ্যে জ্বলছে, মুখ খোলাটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। দিজ আর বেসিক্যালি প্রিক্যান্সারাস লিশন বা প্রিক্যান্সারাস কন্ডিশন যেটা আমরা বলি। খারাপ দাঁত যদি থাকে সেটা কি কোনো ক্যান্সারের কারণ হতে পারে? ডিরেক্ট যে টোব্যাকো রিলেটেড টুথ ডিকে বা ক্যারিস সেটা ডিরেক্ট কজ অফ ক্যান্সার নয়। কখন পেশেন্ট ডাক্তারের কাছে যাবে? ইনিশিয়াল সিমটমটাই হচ্ছে একটা মুখের মধ্যে ঘা বা একটা ছোট টিউমার মতন বা একটা ফোলা কোথাও লক্ষ্য করা গেছে, যেটা ঠান্ডা লাগার সময় যে গলা বসে যাওয়া, এটা একটু আটকে আটকে যাওয়া। আমি সবসময় যেটা বলি যে এই সিমটম গুলো অবজ্ঞা করার কোনো দরকার হয় না বা অবজ্ঞা করাটা উচিত নয়, এই কারণেই যে এই ভেগ সিমটম গুলো দিয়েই জেনারেলি থ্রোট ক্যান্সার গুলো আস্তে আস্তে শুরু হয়। হেড নেক ক্যান্সার মানে নাক কান গলার ক্যান্সার। এটা কেন ইম্পর্টেন্ট? কারণ এই ক্যান্সারটা হচ্ছে আমাদের শহরের, আমাদের দেশের ওয়ান অফ দ্য মোস্ট কমন ক্যান্সার। এবং যেহেতু আমাদের মধ্যে এখনো খুব কিছু কিছু হ্যাবিটস খুব প্রিভ্যালেন্ট, যেমন ধরুন টোব্যাকো চিউইং, স্মোকিং, বা ধরুন খুব বেশি পান খাওয়া, জর্দা গুটখা, এই জিনিসগুলো খুব প্রিভ্যালেন্ট। কাজেই আমাদের দেশে হেড নেক ক্যান্সারটাও কিন্তু খুব প্রিভ্যালেন্ট। ওয়েস্টার্ন কান্ট্রি, যারা ডেভেলপ কান্ট্রিজ, তাদের মধ্যে যেহেতু এইসব হ্যাবিটস গুলো খুব কম, তাদের কিন্তু হেড নেক ক্যান্সার সংখ্যায়ও অনেক কম। এবং এটা এতটাই ইম্পর্টেন্ট যে এই সাবজেক্টটাকে ডিল করার জন্য আমাদের ডাক্তারিতে একটা স্পেশাল ডিপার্টমেন্টও খোলা হয়েছে। সেই ডিপার্টমেন্টটার নাম হচ্ছে হেড নেক অনকোসার্জারি। মানে এমন একজন ডাক্তারবাবু যিনি এই স্পেসিফিক ক্যান্সারে বিশেষজ্ঞ এবং স্পেসিফিক্যালি উনি এই ধরনের ক্যান্সার নিয়ে ডিল করেন। তো আজকে আমার পডকাস্টে আমি এরকমই একজন গেস্টকে আনতে পেরেছি সৌভাগ্য মতো, যে যিনি স্পেসিফিক্যালি এই হেড অ্যান্ড নেক ক্যান্সারে খুব ভালোভাবে ট্রেন্ড একজন ডাক্তারবাবু, ডক্টর কিঞ্জল শঙ্কর মজুমদার। উনি হেড অ্যান্ড নেক সার্জন এবং উনি আমার খুব ভালো বন্ধু। তো আজকে আমরা পডকাস্টে ডিসকাস করব কয়েকটা ইম্পর্টেন্ট টপিক, যেমন ধরুন হেড নেক ক্যান্সারের এপিডেমিওলজি, মানে কতটা প্রিভ্যালেন্ট জিনিসটা আমাদের দেশে, সেটার সাইন সিমটমস কি, কিভাবে আপনি বুঝবেন, এই সিমটমস বা সাইন্স থাকলে আপনি পরবর্তী স্টেপ কি নেবেন, মানে ডায়াগনোসিস কিভাবে হয়, ডায়াগনোসিসের পরে আমরা এটাকে স্টেজ কিভাবে করি, যে কোন স্টেজ 1 না স্টেজ 4, সেটা কিভাবে বুঝি, এবং প্রত্যেকটা স্টেজের, এবং হেড নেকের তো অনেকগুলো অঞ্চল আছে, প্রত্যেকটা অঞ্চলের স্পেসিফিক কি কি ট্রিটমেন্ট আছে সেটার একটা ওভারভিউ আমরা নেব ওনার থেকে। এবং ট্রিটমেন্ট কমপ্লিট করার পর কিভাবে ফলো আপ করা হয়, এই পুরো চিকিৎসার সাকসেস রেট কত, এবং লাস্টে আমরা যেটা ডিসকাস করব যে কিছু মিথস আছে যেগুলো খুব কমনলি আপনারা অনেক সময় অনেক সোশ্যাল মিডিয়াতে দেখে থাকবেন, সেগুলো নিয়েও আমরা কিছুটা ডিসকাস করব। তো ভিডিওটা শেষ অবধি শুনতে থাকুন, এটা কিন্তু খুব ইনফরমেটিভ একটি ভিডিও হতে চলেছে। এবং এই ভিডিওর মাধ্যমে আশা করি হেড নেক ক্যান্সার নিয়ে ভিডিওটা দেখার পর আপনাদের মনে যাবতীয় যে প্রশ্ন ছিল তার ম্যাক্সিমামটাই কিন্তু সলভড হয়ে যাবে। আমি ওয়েলকাম করছি আমার বন্ধু ডক্টর কিঞ্জলকে। তো কিঞ্জল, প্রথমে যেটা তোমার থেকে আমি জানতে চাইবো যে এই যে হেড নেক ক্যান্সার, এটা নিয়ে প্রচুর, মানে আমরা দেখি প্রচুর পেশেন্ট আসে, তোমার ক্লিনিকেও আসে, আমার ক্লিনিকেও আসে, তো এইটার বার্ডেনটা আমাদের দেশে কতটা? সো ডক্টর জয়দীপ, যেটা আপনি আগেও বলেছেন শুরুতে, যে হেড অ্যান্ড নেক ক্যান্সার হচ্ছে ইন্ডিয়ান মেলদের মধ্যে এখন মোস্ট প্রিডমিনেন্ট। এবং ওভারঅল যদি দেখা যায় মানে মেল আর ফিমেল মেলালে পরে ইটস দ্য সেকেন্ড মোস্ট প্রিভ্যালেন্ট ক্যান্সার। এবং এই পুরো জিনিসটা জড়িয়ে আছে আমাদের কিছু সোশিও কালচারাল যে আমাদের প্র্যাকটিস হয়, মানে সামাজিক এবং কালচারাল যে প্র্যাকটিস গুলোর ওপরে। যেরকম আপনিও বলেছেন অলরেডি যে এই টাইপের ক্যান্সার গুলো জেনারেলি যেটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কম দেখা যায়, তার মেজর কারণ হচ্ছে টোব্যাকো এবং টোব্যাকো অ্যাসোসিয়েটেড যে প্রোডাক্টগুলো, ধরুন সুপারি, পান, অ্যারেকা নাট, চুন, এই জাতীয় যে জিনিসগুলোর যে সেবন করা হয় সেগুলো জেনারেলি দেখা যায় সাউথ ইস্ট এশিয়া
বা সাউথ এশিয়া, এইসব কান্ট্রিজ গুলোর মধ্যে মোর প্রিভ্যালেন্ট। সো সেই জন্য এই কান্ট্রিজ গুলো, যার মধ্যে ইন্ডিয়া অন্যতম, সেই সব কান্ট্রি গুলোতে এর প্রিভ্যালেন্স বা এর ইনসিডেন্সটা অনেকটা বেশি। তো আমি তোমার থেকে যেটা দর্শকদের জন্য জানতে চাইবো, যে অনেকেরই প্রশ্ন থাকে যে এই যে রিস্ক ফ্যাক্টর গুলো আছে, তো এগুলো হলে কিভাবে হেড অ্যান্ড নেক ক্যান্সার হয়, বা আমি যখন খুব বেশি পান খাচ্ছি আমার মুখের মধ্যে, বা খুব বেশি টোব্যাকো নিচ্ছি আমার মুখের মধ্যে, কি এমন হচ্ছে যার জন্য সেটা ক্যান্সার হয়ে যাচ্ছে? ওকে, সো বেসিক্যালি ক্যান্সার তো আমরা সবাই জানি, বেসিক্যালি এটা অ্যাবনর্মাল গ্রোথ অফ সেলস, যার যে নর্মাল ফাংশনটা সেটা লস হয়ে যায়, এবং সেলটা যে বাড়ছে, দ্রুত ডিভিশন হচ্ছে 1 থেকে 2, 2 থেকে 4, এইটাকে যে কন্ট্রোল করার যে মেকানিজম যেটা নর্মালি থাকে সেটা লস হয়ে যাওয়া। এবার এই পুরো জিনিসটাই কন্ট্রোল করে হচ্ছে বডিতে জিন। এবারে টোব্যাকো রিলেটেড যে প্রোডাক্ট গুলো আছে, বা ধরুন অ্যালকোহল, এগুলোতে যেটা হয়ে থাকে যে এর মধ্যে যে টক্সিক কম্পাউন্ডস গুলো, যেগুলোকে মেডিকেল টার্মিনোলজিতে আমরা কার্সিনোজেন বলি। এবার সেই কার্সিনোজেনের অনেক রকম ফের আছে, কিছু গ্রুপ 1, গ্রুপ 2A, গ্রুপ 2B, এইভাবে যেটা WHO ক্লাসিফাই করে থাকে। তো যেখানে গ্রুপ 1 যদি আমি ধরি, যেগুলো প্রুভেন কার্সিনোজেন, সেরকম টোব্যাকো এবং টোব্যাকো রিলেটেড যে প্রোডাক্ট গুলো, তাতে 18 খানা এরকম গ্রুপ 1 কার্সিনোজেন পাওয়া যায়। এবং ওভারঅল যদি আমি গ্রুপ 1 থেকে গ্রুপ 2B অব্দি দেখি, তাহলে 80টিরও বেশি কার্সিনোজেন আছে। এই কার্সিনোজেন গুলো বেসিক্যালি হচ্ছে এক রকমের টক্সিক কম্পাউন্ড, যেগুলো আলটিমেটলি যখন আমরা এইটা সেবন করছি, দ্যাট গেট মিক্সেস আপ উইথ স্যালাইভা। আচ্ছা, এবার স্যালাইভা ইজ আ ভেরি গুড সলভেন্ট, প্লাস অ্যালকোহল অলসো। তো যেই জন্য আমরা যেটা বলি যে এই যে টোব্যাকো রিলেটেড যে কোনো প্রোডাক্ট, বা স্মোকিং ইন্ডিভিজুয়ালি বা অ্যালকোহল ইন্ডিভিজুয়ালি যত না ক্ষতিকারক, যদি আমরা দুটোকে একসাথে করে দিই, যে আই এম স্মোকিং হোয়াইল আই এম ড্রিঙ্কিং, এটা যেটা হয়, এটা 1+1 2 হয় না, সামহাও এটা 1+1 4 হয়ে যায়। এবং এই জিনিসটাকে বলা হয় সাইনার্জিস্টিক এফেক্ট। কারণ অ্যালকোহল ইজ আ ভেরি গুড সলভেন্ট, যদি আমরা কেমিক্যাল, আমাদের কেমিস্ট্রির যে নলেজ দিয়ে ভাবি, তো তাতে কি হয়, এই যে বেনজাইন বা বেনজোইল যে প্রোডাক্ট গুলো এর মধ্যে থাকে, নিকোটিন, এই সমস্ত জিনিসগুলো খুব ভালোভাবে ডিজলভ হয়ে যায়। আচ্ছা, ডিজলভ হওয়ার পরে এগুলো কি করে, নর্মাল যে আমাদের মুখের মধ্যে বা গলার মধ্যে যে লাইনিংটা থাকে, সেই লাইনিং গুলো দিয়ে খুব সহজেই ভেদ করে যায়। ভেদ করে এই যে কোষগুলোর মধ্যে এরা ঢোকে, এবং এই কার্সিনোজেন গুলোই আস্তে আস্তে এই যে জেনেটিক কন্ট্রোলটা, সেটা আস্তে আস্তে লুজ হওয়া শুরু করে, এবং সেখান থেকেই ধীরে ধীরে এই ক্যান্সারের উৎপত্তিটা হয়। তো এই ক্যান্সারাস যেই গ্রোথ যেটা হচ্ছে, সেই ক্যান্সারাস গ্রোথের আগে কি কোনো এমন কোনো কন্ডিশন আছে যেটা সেই ক্যান্সারাস গ্রোথটাকে প্রিডিসপোজ করে, বা প্রি ম্যালিগনেন্ট কন্ডিশন কিছু? হ্যাঁ, সেটা জেনারেলি ওরাল ক্যান্সার বা কিছু ল্যারিঞ্জিয়াল ক্যান্সারের ক্ষেত্রেই প্রযোজ্য, এবং এটা ডিপেন্ড করে হচ্ছে, ধরুন মোস্টলি নন স্মোকিং টোব্যাকো বা স্মোকলেস টোব্যাকো যেটাকে বলি, যেটা আমাদের এই দেশে খুব কমন, যে সুপারি খাওয়া হচ্ছে, অ্যারেকা নাট, পান, তো এই জাতীয় জিনিসগুলো কি, এটা কন্টিনিউয়াসলি মুখের মধ্যে রাখা বা চিবিয়ে যাওয়ার জন্য একটা ক্রনিক একটা ইরিটেশন হয়। এই যে সাবস্টেন্স গুলোর যে সারফেস গুলো, এগুলো কোনোটাই কিন্তু স্মুথ নয়, দেখবেন এগুলো হচ্ছে রাফ সারফেস। তো রাফ সারফেস কখনো কন্টিনিউয়াসলি একটা জায়গায় যখন ইরিটেট করছে, স্বাভাবিকভাবেই সেখানে একটা ইরোশন তৈরি হয়, যেগুলোকে আমরা মেডিকেল টার্মে বলি যে মাইক্রো অ্যাব্রেশনস। এবার এগুলো একটা লং স্ট্যান্ডিং যখন ধীরে 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 বছরের পর বছর হতে থাকে, উইচ ইজ নট নর্মাল, এবং আমরা সেই জিনিসটাকে হিলও হতে দিচ্ছি না, কারণ আমরা কন্টিনিউয়াসলি চিবিয়ে যাচ্ছি। তো এটা একটা হ্যাবিটের মতন হয়ে দাঁড়ায়। এই যে ক্রনিক ইরোশন গুলো হতে হতে যেটা দেখা যায়, যে মোস্ট কমন যে দুটো আমরা দেখি, সেটা হচ্ছে, একটা হচ্ছে ইদার একটা সাদা প্যাচ হয়ে যায় সেই জায়গাটায়, বা একটা লালচে প্যাচ হয়ে যায়, যেগুলো ঘষলেও সরে না, যেগুলোকে আমরা মেডিকেল টার্মে লিউকোপ্লেকিয়া বলি সাদা প্যাচটাকে, আর লাল প্যাচটাকে এরিথ্রোপ্লেকিয়া বলি। বা আস্তে আস্তে এই যে ঝাল খেতে পারছি না, ঝাল খেতে গেলেই মুখের মধ্যে জ্বলছে, মুখ খোলাটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, যেটাকে আমরা ওরাল সাবমিউকোজাল ফাইব্রোসিস বলি। তো ক্রনিক ইরিটেশনের জন্য কি হচ্ছে, আমাদের বডির মেকানিজমই বলে যে কোনো কিছু যদি কেটে যায় বা ছড়ে যায়, দ্যাট গেটস রিপ্লেসড বাই ফাইব্রাস টিস্যুজ, তো সেটা বডির হিলিং মেকানিজম। তো এই যে ক্রনিক যে একটা ইরিটেশন হচ্ছে, তার বদলে বডির নিজস্ব মেকানিজম হচ্ছে আস্তে আস্তে সেই জায়গাগুলোকে রিপ্লেস করে দেয় ফাইব্রাস টিস্যু, যেটা মানে অনেক বেশি রেজিস্ট্যান্ট এই যে টাইপের ফ্রিকশন গুলোর এগেনস্টে। বাট দ্যাট ইজ নট নর্মাল, সেই জায়গাটায় ওই টিস্যুটা দরকার ছিল না, এটা বিকজ অফ আমাদের যে হ্যাবিট গুলো হয়েছে তার জন্য এই জিনিসটা ইনডিউস হয়েছে। বাট দ্যাট টিস্যু ইজ নট নর্মাল টু দ্যাট প্লেস। তো এই জিনিসটাকে আমরা বলি ওরাল সাবমিউকোজাল ফাইব্রোসিস। তো মোর অর লেস এই ওরাল সাবমিউকোজাল ফাইব্রোসিস, লিউকোপ্লেকিয়া আর এরিথ্রোপ্লেকিয়া, দিজ আর বেসিক্যালি প্রিক্যান্সারাস লিশন, বাট
প্রিক্যান্সারাস কন্ডিশন যেটা আমরা বলি, এবং সেক্ষেত্রে যেটা আমরা সবসময় করে থাকি যে এই টাইপের পেশেন্টগুলোকে সবার আগে একটা মানে বায়োপসি করা, বায়োপসি করে এর অনেক রকম ফের হয়, ডিসপ্লেশিয়া এবং মাইল্ড না মডারেট না সিভিয়ার, এর উপর বেস করে আমরা তখন আগের ট্রিটমেন্টগুলো ডিসাইড করি। তো বায়োপসিতে যাওয়ার আগে আরেকটা জিনিস যেটা তোমার থেকে জেনে নেব, সেটা হচ্ছে যে অনেকেরই কনসার্ন থাকে যে তাদের দাঁতে ডেন্টাল হেলথ খুব খারাপ, যে অনেক দিন পান খেয়ে খেয়ে বা ইন জেনারেল কোনো একটা কারণ যাদের ডেন্টাল হেলথ খারাপ। তো অনেকেরই প্রশ্ন থাকে যে খারাপ দাঁত যদি থাকে সেটা কি কোনো ক্যান্সারের কারণ হতে পারে? রিলেটিভলি লেস। দেখুন, যদি আমরা ধরি যে ডিরেক্ট যে টোব্যাকো রিলেটেড টুথ ডিকে বা ক্যারিস, সেটা ডিরেক্ট কজ অফ ক্যান্সার নয়, বাট যেটা হয়ে থাকে হচ্ছে এই দাঁতটা ক্ষয়ে 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 কখনো অনেক সময় শার্প হয়ে যায় এজেস গুলো, তখন একটা ওই ক্রনিক চিবাতে গেলে জিভে কামড় লাগা বা গালে কামড় লাগা। সো এই ডেন্টাল ইনডিউস বা শার্প টুথ ইনডিউস যে ট্রমা হুইচ ইজ মানে কন্ট্রিবিউটস টু ভেরি মাইনার নাম্বারস অফ ওরাল ক্যান্সার। ওকে, মেইনলি জিভে দেখা যায়, গালেও মাঝে মাঝে দেখা যায়। আচ্ছা, তো যখন কারুর হেড নেক ক্যান্সার হয়েছে, সেটা যেই অঞ্চলেই হোক না কেন, তো পেশেন্ট কিভাবে বুঝবে এবং কখন পেশেন্ট ডাক্তারের কাছে যাবে? অ্যান্সারে আসার আগে যেটা আমি মনে করেছি আমার দর্শক বন্ধুদের যে মেসেজটা পৌঁছানো উচিত, যেটা মানে ওয়ারিসাম ফিচার আমাদের বিশেষ করে ইন্ডিয়াতে বা ওভারঅল সাউথ এশিয়াতেই, যে প্রেজেন্টেশনটা ইউজুয়ালি লেট হয়। তার মেইন কারণ হচ্ছে এই যে ছোট ছোট যে উপসর্গগুলো, সেগুলো সামহাও আমরা ইদার অ্যাভয়েড করে যাই বা প্রকাশ্যে আনতে হয়তো অতটা সেফ ফিল করি না, বা কোথাও একটা আটকায়। তো এগুলো কিছুটা ধরে নিন আমরা সোশ্যাল ব্যারিয়ার থাকে, অনেক সময় সোশিও কালচারাল ব্যারিয়ার থাকে। তো যে এই জন্যই এই ছোট ছোট যে উপসর্গগুলো, যেগুলো হয়তো প্রথম থেকেই যদি একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া যেত, হয়তো স্টেজ 1 স্টেজ 2 তে ধরা পড়ে যেত, সেগুলোই অনেকদিন নেগলেক্ট করে বা কোনো রকম ভয়ের জন্য উপেক্ষা করতে করতে গিয়ে স্টেজ 3 স্টেজ 4 ধরা পড়া। সো যে মোস্ট কমন যেটা আমাদের দেশে দেখা যায় হেড এন্ড নেক ক্যান্সার, অবভিয়াসলি ওরাল ক্যান্সার। তো ওরাল ক্যান্সারের ইনিশিয়াল সিমটমটাই হচ্ছে একটা মুখের মধ্যে ঘা বা একটা ছোট টিউমার মতন বা একটা ফোলা কোথাও লক্ষ্য করা গেছে, যেটা 2 সপ্তাহ 3 সপ্তাহ আমি রেগুলার নর্মাল ওষুধ খেয়েছি, কিছু জেল লাগিয়েছি বা গার্গেল করেছি অ্যান্টিবায়োটিকে, কিন্তু সারছে না। সেটা পেইনলেস হওয়াটা জেনারেলি আমরা বলি যে পেইনলেস আলসার ইউজুয়ালি পয়েন্টস টুয়ার্ডস ম্যালিগন্যান্সি, বাট সবসময় যে সেটা সত্যি তাও নয়, কারণ জিভের কিছু কিছু আলসার অনেক সময় খুবই পেইনফুল হয়ে থাকে। তো একটা নন হিলিং আলসার মুখের মধ্যে। 2 নম্বর হচ্ছে ধরুন যেটা ল্যারিংস ক্যান্সার বা ভয়েস বক্স ক্যান্সার, যেটা ইউজুয়ালি স্মোকিং এবং অ্যালকোহলের সঙ্গে থাকে, সেখানে প্রথম যে জিনিসটা আসে হচ্ছে একটা অস্বাভাবিক ভয়েস, একটা চেঞ্জ। এবার অনেক সময় আমাদের পেশেন্টরা যেটা গুলিয়ে ফেলে, যে ধরুন ঠান্ডা লাগার সময় যে গলা বসে যাওয়া, ইট এক্স্যাক্টলি প্রেজেন্টস লাইক সেম, যেটা গলা বসে যাওয়া বা গলাটা একটু আটকে আটকে যাওয়া, ঢোক গিলতে একটু আটো আটো ফিল হওয়া, এগুলো খুব নন স্পেসিফিক সিমটম। কিন্তু আমি সবসময় যেটা বলি যে এই সিমটম গুলো অবজ্ঞা করার কোনো দরকার হয় না, বা অবজ্ঞা করাটা উচিত নয়, এই কারণেই যে এই ভেগ সিমটম গুলো দিয়েই জেনারেলি থ্রোট ক্যান্সার গুলো আস্তে আস্তে শুরু হয় বা প্রেজেন্ট করে। আচ্ছা, তো সবসময় যেটা উচিত যে আমার মধ্যে যদি আমি জানি যে আমি বা আমার বন্ধু বান্ধবরা যারা ধরুন এই হাই রিস্ক ফ্যাক্টর গুলো যার মধ্যে আছে, যে হি অর শি ইজ আ স্মোকার বা একটা অ্যালকোহলের একটা হিস্ট্রি আছে, তার যদি এরকম হয়, আমার মনে হয় সেই টাইপের রোগীদের অনেক আগেই সতর্ক হয়ে একজন বিশেষজ্ঞের পরামর্শ সবসময় নেওয়া উচিত। সো বেসিক্যালি দেয়ার ইজ নো হার্ম। আমি যদি জিনিসটা মানে পেশেন্ট যদি ডাক্তারের কাছে আসে, ডাক্তার এক্সামিনেশন করলো, কিছু পেলো না, দ্যাট ইজ আ গুড সাইন। কিন্তু ধরুন যদি কিছু থাকলো, সেটা আমি অনেক দিন ধরে রেখে 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 স্টেজ 3 স্টেজ 4 করে নেওয়ার কোনো মানে দাঁড়ায় না। আচ্ছা, সিমিলারলি ধরুন ধরি আমি আরেকটা জায়গায় যাই, যে থাইরয়েড ক্যান্সার। তো মোটামুটি এই তিনটেই আমাদের সব থেকে কমন। থাইরয়েড ক্যান্সারে যেটা হয়, যেটা গলার সামনে অস্বাভাবিক একটা ফোলা, যেটা ঢোক গিলতে গেলে ওপর নিচে হচ্ছে। তো এই টাইপের জিনিসগুলো এখানে একটা জিনিস আমি জিজ্ঞেস করিনি, যে অনেকের এটা কিউরিওসিটি থাকে যে আমি অনেক দিন ধরে থাইরয়েডে ভুগছি, সেটার থেকে কি ক্যান্সার হতে পারে? ইউজুয়ালি নয়। সো যেটা মেইনলি প্রিভ্যালেন্ট হয়, যে থাইরয়েড ডিজিজেরও আবার 2 রকম ফের আছে। তো একটা হচ্ছে সার্জিক্যাল ডিজিজ, যেটা আমরা হ্যান্ডেল করি, একটা থাকে মেডিকেল ডিজিজ। তো মোস্ট অফ দ্য টাইমস যেটা হয় যে মেডিকেল ডিজিজ, যেটা থাইরয়েড হরমোন ইদার কম বেরোচ্ছে বা বেশি বেরোচ্ছে, হাইপোথাইরয়েডিজমটা মেইনলি কমন হয়, যার জন্য একটা গলায় অস্বাভাবিক একটা ফোলা থাকে। যে অবভিয়াসলি যেহেতু থাইরয়েড হরমোনটা কম বেরোচ্ছে, ব্রেনের থেকে যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা বেড়ে যাচ্ছে, তার জন্য একটা গ্ল্যান্ডটা বড় হয়ে যাচ্ছে, যে আমাকে আরো বেশি বেশি হরমোন প্রডিউস করতে হবে। তো সেক্ষেত্রে সেটা মেডিকেলি কারেক্ট করা সম্ভব, এবং
ক্ষেত্রেই বেসিক্যালি ইদার এন্ডোক্রিনোলজিস্ট বা হেড অ্যান্ড নেক সার্জন যে কোনো একজন এই ব্যাপারে হেল্পফুল হতে পারে। হেল্পফুল। আচ্ছা, তো ধরুন আজকে আমি একজন পেশেন্ট, আমার হঠাৎ করে গলা ভেঙে গেছে, অনেক কিছু করছি, গার্গল করছি, স্টিম নিচ্ছি, ওষুধ খাচ্ছি, অ্যান্টিবায়োটিক খাচ্ছি, তো আমি কতদিন অবধি ওয়েট করব যার পর আইডিয়ালি আমার আপনার কাছে যাওয়ার কথা, জাস্ট টু রুল আউট যে আমার খারাপ কিছু হয়নি, সেরকম কোনো টাইম লাইন কিছু আছে? সো এক্স্যাক্ট এরকম কোনো ইন্টারন্যাশনাল গাইডলাইন কিছু নেই, বাট আমরা যেটা কমন প্র্যাকটিসে বলে থাকি সেটা হচ্ছে 2 সপ্তাহ। 2 সপ্তাহের বেশি যদি এই জিনিসগুলো, সিমটমগুলো, রেগুলার যে মেডিকেশন সেগুলোতে যদি না যায় বা নিজে থেকে সলভ না হয়ে যায়, তাহলে ইমিডিয়েটলি একটা পরামর্শ করা দরকার।